আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকাল মঙ্গলবার খুব একটা অস্থির দিন গিয়েছে। অস্থির বলছি এই কারণে যে উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ যুদ্ধ বিমান সেটা যে বিধ্বস্ত হয়ে পড়ল, সেটাতে আসলে কত লোক মারা গিয়েছে এটা নিয়ে অস্থিরতা। ছাত্র এবং অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ ছিল যে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে, কমিয়ে দেখানো হচ্ছে। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছে, বিক্ষোভ করেছে। মাইলস্টোন কলেজে দুজন উপদেষ্টা গিয়েছিলেন, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি গিয়েছিলেন, তাদেরকে তারা ঘেরাও করেছে, 6 দফা দাবি দিয়েছে এবং 6 দফা দাবির মধ্যে 1 নম্বর দফায় ছিল যে নিহত এবং আহতদের প্রকৃত সংখ্যা, নাম, ঠিকানা এগুলো প্রকাশ করতে হবে। আমি এটা নিয়ে গতকাল বলেছিলাম যে একটা সরকার এমন একটা অবস্থায় আছে যে তাদের কথায়, তাদের বিবৃতিতে সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না। সরকারকে নিয়ে মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে। গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো বিক্ষুব্ধ ছাত্ররা সচিবালয় পর্যন্ত চলে এসেছিল। কেন? তারা দাবি করেছিল শিক্ষা উপদেষ্টা তারা পদত্যাগ চায়। এই দাবিটা নিয়ে তারা এই বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে পুলিশের মারপিট হয়েছে, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, পুলিশ তাদেরকে বেধড়ক লাঠিচার্জ করেছে। একবার ভেবে দেখুন, ছাত্ররা কেন শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইছিলেন। তাদের দাবিটা হলো, তাদের বক্তব্যের যে মূল কারণটা সেটা তারা যেভাবে বলেছে সেটা হলো যে মাইলস্টোনে সেই ঘটনার পরে গতকালকে এইচএসসি যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটাকে স্থগিত করা হয়েছে। দুপুরবেলায় মাইলস্টোনের ঘটনা ঘটেছে, সারা দিন গেছে, সরকার এটা নিয়ে কিছু বলেনি। রাত্র 2:30টার সময় তার শিক্ষা উপদেষ্টা না, অন্য একজন উপদেষ্টা তার ফেসবুকে পেজে বলেছে যে আগামীকালকে পরীক্ষা স্থগিত করা হলো। এই স্থগিতের যে নির্দেশনাটা, এটা সাধারণ স্টুডেন্টদের কাছে পৌঁছেই নাই, কারণ তারা তো অত রাত পর্যন্ত জাগেনি, কারণ পরের দিন পরীক্ষা দেবে। তারা প্রিপারেশন নিয়ে ঘুমিয়ে গিয়েছে, সকালে পরীক্ষা কেন্দ্রে যে জানতে পেরেছে পরীক্ষা হচ্ছে না। এই যে অব্যবস্থা, এই যে সিদ্ধান্ত নিতে না পারার যে ব্যর্থতা, এই জন্য তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়েছে। এটা নিয়েও সচিবালয়ে এক তুলকালাম কাণ্ড, পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছিল দীর্ঘ সময় ধরে। এই দুটো ঘটনার প্রেক্ষিতে আমরা গভীর রাতে আমরা দেখলাম, সারাদিনই দুই ঘটনা নিয়ে কিন্তু মানুষের মধ্যে আলোচনা ছিল, মানুষ নানাভাবে এগুলোকে ব্যাখ্যা করেছে। রাত্র 9টার সময় আমরা জানলাম যে প্রধান উপদেষ্টা সর্বদলীয় একটা বৈঠক ডেকেছেন, সকল রাজনৈতিক দলদের নিয়ে উনি বসতে চান। রাত 9টার সময় সেই বৈঠকে সর্বদলীয় বলতে 4টা দল অংশ নিয়েছে, 3টা নিবন্ধিত দল এবং একটা অনিবন্ধিত দল। নিবন্ধিত দলের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলন, এই 3টা নিবন্ধিত দল। আর অনিবন্ধিত দল হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এই 4টা দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, লম্বা বৈঠক। বৈঠকের পর রাত্র 11টার সময় সেখান থেকে বের হয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল একটা ব্রিফ করেছেন। বৈঠকে 4 দলের তো ঘটনা বললাম, 4 দলের থেকে 4 শীর্ষ নেতা ছিলেন। কারা কারা ছিলেন সে আলোচনা আমি পরে আসছি, সরকার পক্ষে কারা ছিলেন সে আলোচনা আমি পরে আসছি। আগে বৈঠকে কী হলো সেই ঘটনাটা বলিনি। আসিফ নজরুল সাহেব সেখান থেকে বেরিয়ে এসে যে ব্যাখ্যাটা, ব্রিফিং যেটা করেন, আনুষ্ঠানিক ব্রিফিং, সেই ব্রিফিং উনি কী বলেছেন? উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যেকার ঐক্য আরও দৃশ্যমান করার কথা বলেন, এতে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে। মানে উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যটা সেটা যেন আরও দৃশ্যমান হয়, মানুষ যেন দেখে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য আছে। এই সময় ওখানে যারা পলিটিক্যাল পার্টির লিডার ছিলেন তারা বলেছেন যে না, তাদের মধ্যে ঐক্য আছে
এবং তার উদাহরণ হিসেবে বলেছেন যে যখনই প্রধান উপদেষ্টা তাদেরকে ডাকেন তারা তো এসে হাজির হন, এবং তারা নিয়মিত জাতীয় ঐক্যমত্য কমিশনে যেও কথা বলছেন। এই দুটো ঘটনা দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে অনেক ঐক্য আছে। আর আসিফ নজরুল আরও জানান ব্রিফিংয়ে যে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টাকে বলেছে, দেখেন কি বলেছে, ফ্যাসিবাদ প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মত ভিন্নতা বা মতবিরোধ নেই। মানে তারা ফ্যাসিবাদ সম্পর্কে তারা যে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ আছে ফ্যাসিবাদকে প্রতিরোধে, এটা তারা প্রধান উপদেষ্টাকে জানিয়ে এসেছে। এবং তবে তাদের মধ্যে কেউ কেউ একথাও বলেছেন যে রাজনীতির মাঠে একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলার বিষয়টি এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। এই হলো গিয়ে আমি প্রথম আলোতে যেটুকু পেলাম আসিফ নজরুলের টোটাল বক্তব্য। তারপরে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি কি বলেছেন যে দেশে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার অপচেষ্টা চলছে, গোয়েন্দা ও প্রশাসনিক দুর্বলতা রয়েছে। তারপরে ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান বলেছেন সচিবালয় সহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এইগুলো নানা আলাপ হয়েছে। আমার প্রশ্ন হলো মাইলস্টোন, সেখানে বিমানের ধসে পড়া, বিধ্বস্ত হওয়া, এত লোক মারা যাওয়া, সরকারি হিসাবেই প্রায় 31 জন দেখলাম আজকে সকাল পর্যন্ত, এত লোক মারা যাওয়া, স্টুডেন্টদের দাবি 6 দফা দাবি, সেগুলো নিয়ে কোনো কথা নেই। আমি বিস্মিত হলাম যে এরা কোন জগতে আছে। কিছু ছবি দেখলাম, তাদের চেহারাতে হাসি হাসি ভাব, তারা সবাই রাজনীতি নিয়ে বসে আছেন। তাদের মাথার মধ্যে ফ্যাসিবাদ কীভাবে প্রতিরোধ করতে হবে সেই চিন্তা নিয়ে আছেন। এতগুলি বাচ্চা যে মারা গেল এবং মারা যাওয়ার পর তাদের ফ্যামিলিগুলির কি অবস্থা তা নিয়ে কোনো কথা নেই। হয়তো আছে, ব্রিফিংয়ে কেন তাহলে এলো না? তার মানে গুরুত্ব পায়নি। গুরুত্ব পেলে তো ওই বিষয়টা নিয়ে প্রথম আলোচনা হতো। কি এক ভয়ঙ্কর অবস্থায় আমরা আছি। আমরা সবাই রাজনীতি নিয়ে আছি, ক্ষমতায় কীভাবে যেতে হবে এটা নিয়ে আছি, কীভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে এটা নিয়ে আছি, কীভাবে আইন শৃঙ্খলা আরও দৃঢ় করতে হবে, মানে আরও বেশি পিটাইতে হবে, কীভাবে করতে হবে। আমরা তো আইন শৃঙ্খলার নমুনা গোপালগঞ্জে দেখেছি। আইন শৃঙ্খলা মানে একটা বিশেষ দলের লোকজনকে প্রোটেকশন দেওয়া, এই তো দেখলাম আমরা আইন শৃঙ্খলা মানে। তারা এইগুলি নিয়ে আছেন এখন পর্যন্ত। ছাত্ররা দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করতে। শিক্ষা উপদেষ্টারা আর কত ব্যর্থতার প্রমাণ দেওয়ার পর তার পদত্যাগের দাবি উঠতে পারে? এই পদত্যাগের দাবিটা কি অন্যায়? এই ভদ্রলোক একসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ওনার মধ্যে যদি মিনিমাম আত্মসম্মান থাকতো উনি তো নিজের থেকেই পদত্যাগ করতেন। রাত্র 2:30টার সময় পরের দিন সকালে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত, এটা পৃথিবীতে কখনো শুনেছেন? এই ঘোষণা আসে রাত্র 2:30টায়? জীবনে কখনো শুনেছেন আপনারা? এখন দেখছেন এই সিআর আবরার আপনাদেরকে দেখাচ্ছেন। তারপরেও ওনার মতো যোগ্য শিক্ষা উপদেষ্টা বোধ আর নাই পৃথিবীতে কোনো। এগুলো লজ্জা আছে? এইগুলো নিয়ে কোনো আলোচনা নয়। ছাত্ররা যে বিক্ষোভ দেখিয়েছে এটা নিয়ে আলোচনা, ওদেরকে কেন থামানো গেল না ওদের ব্যাপারে। এবং এটা কি যে কোনো বিক্ষোভ এখন হলেই সেটা হলো ফ্যাসিবাদের মদদে হচ্ছে, এই ধরনের কথা বলা হচ্ছে। আমি এখন একটু সাইড টক করি, মানে একটু পাশের আলাপটা করি। সেখানে আমি প্রথমে বলেছি 4টা দল গিয়েছিল। 4টা দলের কে কে ছিলেন? আগে বিএনপির পক্ষ থেকে বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, আমির খুসরো মাহমুদ চৌধুরী ছিলেন, আর জামায়াতে ইসলামে ছিলেন নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ইসলামী আন্দোলনে ছিলেন আশরাফ আলী আকন এবং গাজী আতাউর রহমান, নাগরিক পার্টির ছিলেন নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আসিফ নজরুল, আদিলুর রহমান খান, সিআর আবরার মানে ওই শিক্ষা উপদেষ্টা, মোহাম্মদ ফজলুল কবির খান ও মোহাম্মদ মাহফুজ আলম। আর এর বাইরে
জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য কমিশনের মনির হায়দারও ছিলেন। দেখুন, নামগুলি দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন প্রধান উপদেষ্টার যে সঙ্গে যারা ছিলেন, নামগুলি দেখে বোঝা যাচ্ছে যে বিষয়টা আসলে তারা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে চেয়েছেন, কিভাবে আরও শক্তভাবে সরকার বিরোধীদেরকে অথবা বিক্ষোভরতদেরকে দমন করবে সেই বিষয়গুলো নিয়ে এসেছে এবং রাজনীতি এসেছে। মানে মাইলস্টোন, নিহত স্টুডেন্ট, বিমান বিধ্বস্ত, এইগুলি গুরুত্ব পায়নি তাদের মিটিংয়ে। এবং আরও ইন্টারেস্টিং, আমি অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে অনেকদিন আগে মানে জুন মাসে যখন নাকি খলিলুর রহমান 13 জুন যখন নাকি সেই তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের এগুলি পড়ছিলেন, এবং তখন আমি বলেছিলাম যে বিএনপি যে 3 জন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছিল, বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের আগামী 3টা বৈঠকে অবধারিতভাবে সেই 3 জন লোক থাকবে। এবং আমি আরও আগে এইগুলি বলেছিলাম, এবং তার আগে দেখা গেছিল প্রথম বৈঠকে আসিফ মাহমুদকে রাখা হয়েছিল, দ্বিতীয় বৈঠকে খলিলুর রহমানকে রাখা হয়েছিল, এবং গত রাতে তৃতীয় বৈঠকে ঠিকই তারা মাহফুজ আলমকে এনে পাশে বসিয়েছে, দাঁড় করিয়েছে। বিএনপির এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। এবং তারপর সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2 জন লোককে রাখা হয়েছে এবং 2 জনই আমেরিকান নাগরিক। 2 আমেরিকান নাগরিক এখানে বসে বাংলাদেশ সম্পর্কে অনেক জ্ঞান ট্যান দিল আমাদের পলিটিক্যাল লিডারদের। আমাদের পলিটিক্যাল লিডারও সেগুলো গ্রহণ করলেন, কোনো সন্দেহ নেই। যে কথাটা বলে শেষ করবো, আরেকটা কথা বলি আপনাদেরকে। সবার পরে একটা ছবি তোলা হয়েছিল, গ্রুপ ছবি। সেই গ্রুপ ছবিটা যদি আপনারা দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখবেন, মন দিয়ে দেখেন, খেয়াল করবেন। প্রধান উপদেষ্টার ওখানে যারা গিয়েছিলেন পলিটিক্যাল লিডারগুলো, 4টা দলের 8 জন। তো প্রধান উপদেষ্টা এবং যারা নাকি উপদেষ্টা পরিষদে আছেন তাদের তো ওখানে ঢুকতে আর পাস লাগে না, তাদের গলার মধ্যে কোনো পাস ঝোলানো থাকে না। 4 দলের 8 জনের মধ্যে 6 জনের গলায় সেই পাস ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা আমির খসরু সবার গলায় ছিল। 2 জন পলিটিক্যাল লিডারের গলায় সেই পাস ছিল না। তারা কারা? এনসিপির 2 নেতা, নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন। তাদের গলায় কোনো পাস ছিল না। কেন ছিল না? তাদের কি ওখানে ঢুকতে পাস লাগে না? তার মানে এতদিন ধরে যে বলা হচ্ছিল যে এই দলটা আসলে সরকারি দল, এই দৃশ্যে কি সেটাই প্রমাণিত হয় যে এটা আসলেই সরকারি দল।